হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটা স্টক নিয়ে ডিসকাশন করব। তো এই স্টকটি আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে বলে আমার মনে হয়। আমি প্রথমে বলে রাখি, আমি কোনো রিসার্চ অ্যানালিস্ট নই। আমি নিজে স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করতে ভালোবাসি এবং আপনাদের এই চ্যানেলে স্টক মার্কেট সম্বন্ধে শেখাতে চাই। সেই কারণেই আমি এই ধরনের ডিসকাশন আমার চ্যানেলে করে থাকি। আপনারা অবশ্যই কোনো ইনভেস্টমেন্ট করার আগে স্টক মার্কেটের স্পেশালি আপনার রিসার্চ অ্যানালিস্ট বা আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করেই করবেন বা নিজে রিসার্চ করে করবেন। তো আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব তাতে একটা নির্দিষ্ট টেকনিক্যালি প্যাটার্ন তৈরি হয়েছে এবং স্টকটার ফান্ডামেন্টালও মানে আগামী দিনে ভালো করার চান্সেস আছে। তো আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আমি আশা করছি স্টকটাতে ভালো রিটার্ন আসতে পারে। তো সেই স্টকটা নিয়েই আজকে ডিসকাশন করছি। সেই স্টকটার নাম হচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক। তো সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংকের যদি আমরা হিস্ট্রি দেখি তো 2008 সালে ইনকর্পোরেট হয়েছিল। দ্য কোম্পানি স্টার্টেড অফারিং SFB সার্ভিসেস ইন 2017। যদি কি পয়েন্টস যদি আমরা দেখি এর আপনার এই সূর্যোদয় ব্যাংকসের, তো যেটা মেনলি জিওগ্রাফিক্যাল ব্রাঞ্চেস যেখানে আছে, মানে মিক্স অফ ব্রাঞ্চেস, তো সেটা হচ্ছে অ্যাজ অফ FY25 দ্য ব্যাংক প্রেজেন্স অ্যাক্রস 15 স্টেটস। 15টা স্টেটসে ব্যাংক আছে এবং 710টা ব্যাংকিং আউটলেট আছে আর 695টা ব্রাঞ্চেস আছে। তো 2024-এ 695টা ব্রাঞ্চেস ছিল, এখন 2025-এ 710টা ব্রাঞ্চ হয়েছে, মানে আরও প্রায় 15খানা ব্রাঞ্চ ওপেন হয়েছে। জিওগ্রাফিক্যাল মিক্স অফ ব্রাঞ্চেস: মহারাষ্ট্রতে 22%, তামিলনাড়ুতে 20%, ওড়িশাতে 14%, কর্ণাটকে 12%, গুজরাটে 10%, মধ্যপ্রদেশে 8% অ্যান্ড আদার্স জায়গায় 16%। তো মোস্টলি মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশা, কর্ণাটকা, গুজরাট এই জায়গাতেই মেনলি ব্যাংকটার মানে অস্তিত্ব আছে, মানে ব্যাংকের মেনলি কাস্টমার প্রায় 3.4 মিলিয়ন কাস্টমার আছে আর 8,649 জন এমপ্লয়ি আছে। যেটা বললাম 710টা ব্যাংকিং আউটলেট আছে। এবার যদি আমরা দেখি যে অ্যাসেট সাইডে গ্রস অ্যাডভান্সেস স্টুড অ্যাট 10,250 crore, যেটা ব্যাংকের ডিপোজিট 10,251 কোটি টাকা, যেটা 2024-এ 8,650 কোটি টাকা ছিল। আর যেটা যদি আমরা কি রেশিও দেখি, দেখুন গ্রস NPA 7.2% 2025-এ আর 2.8 ছিল 2024-এ, আর নেট NPA 4.6% ইন FY25 আর FY24-এ 0.8%। যেটা মেজর ব্যাংকের ফোকাস আছে যে FY26-এ 2026-এ ব্যাংক ইজ টার্গেটিং 30 to 35% গ্রোথ ইন অ্যাডভান্সেস। The deposit base is expected to grow at faster pace with target of 40 to 45% growth in deposits grow করবে বলে ধারণা ম্যানেজমেন্টের। On the asset quality front, the bank aims to gross NPA below 5%, যেটা আমরা দেখলাম 8%-এর কাছে NPA ছিল গ্রস NPA, সেটাকে below 5% আর নেট NPA-কে আন্ডার 3% করবে অ্যান্ড মেনটেন এ ক্রেডিট কস্ট অফ অ্যারাউন্ড 1%। তো এটা গেল ব্যাংকের জাস্ট একটা ইন্ট্রোডাকশন। এবার আমরা যদি রেশিও দেখি, মার্কেট ক্যাপ 1,617 কোটি টাকা। আমাদের যদি অন্যান্য স্মল ফিনান্স ব্যাংকের মধ্যে আমরা দেখি, তো মার্কেট ক্যাপের দিক থেকে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক খুবই ছোট ব্যাংক, যেখানে AU স্মল ফিনান্স ব্যাংকে 65,530 কোটি টাকা, উজ্জীবন স্মল ফিনান্সে 10,000 কোটি টাকা, ইকুইটাসে 6,400। তো সেখান থেকে সূর্যোদয় ব্যাংক হচ্ছে সব থেকে ছোটো ব্যাংক, 1,617 কোটি টাকার। আর যদি নেট কোয়ার্টার প্রফিট এসছে 35 কোটি টাকার প্রফিট এসছে। আমরা ব্যালেন্স শিটে পরে আসছি, তার আগে দেখি মেন রেশিও ROC, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 7.28%, রিটার্ন অন ইকুইটি 6.16%। এবার যদি ব্যাংকের আমরা PE দেখি, তো PE অলরেডি 2025-এর মার্চে 5-এর কাছাকাছি চলে এসেছিলো, যেটা এখন 20-র কাছে এসছে। তো অল টাইম PE হাই ছিল প্রায় 30.8-এর কাছাকাছি 2021 সালে। আস্তে আস্তে সেই জায়গারই যাওয়ার চেষ্টা করছে। আর এখানে কোয়ার্টারলি রেজাল্ট আমরা যদি দেখি, দেখুন ফাইন্যান্সিং প্রফিট -62 আছে আর রেভিনিউ
471-এর জায়গায় এই কোয়ার্টারে 495 এসছে, ইন্টারেস্ট 248 কোটি টাকার, এক্সপেন্সেসও 309 কোটি টাকার, নেট প্রফিট এই কোয়ার্টারে জুন কোয়ার্টারে 35 ক্রোরের প্রফিট এসছে, আর আগের কোয়ার্টারে 34 ক্রোরের লস ছিল। 2024 জুনের 2025-এ 35 ক্রোর, আমরা যদি জুনের 2024-এ দেখি তাহলে 70 ক্রোরের প্রফিট ছিল। তো প্রফিট অলমোস্ট হাফ হয়েছে। তো এখানে হাফ হওয়ার পর এই কোয়ার্টারে মার্চে কিন্তু নেগেটিভও হয়ে গেছিলো, সেখান থেকে আবার পজিটিভে ব্যাক করছে। যেহেতু কোম্পানি ভালো জায়গায় আছে, সেই জায়গাতেই মনে হচ্ছে যে প্রফিট কিন্তু আবার ব্যাক করে আসছে। এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি আমরা দেখি, দেখুন নেট প্রফিট এখানে লাস্ট TTM মানে ট্রেলিং 12 মান্থের 80 ক্রোর, যেটা মার্চের 2025-এ আগের বছরের 115 কোটি টাকা প্রফিট ছিল, যেটা 2024-এ 216 কোটি টাকা। তো যে কারণে প্রফিট কমার জন্যই কিন্তু স্টক প্রাইসে কিন্তু হিউজ কারেকশন হয়েছিল। যদি আমরা দেখতে থাকি, এখানে দেখুন টপ করেছিল 2024-এর 6 মে, যেখানে আমাদের প্রাইস ছিল ব্যাংক যখন এই জায়গায় ছিল 217 টাকা, সেখান থেকে প্রাইস প্রফিট এরকম কম আসার জন্যই মেনলি 55% ডাউন হয়েছিল, মানে 97 টাকায় চলে এসেছিলো। সেখান থেকে স্টকটি আবার কিন্তু এখন উঠে দাঁড়িয়ে আরও 56% বেড়ে 152 টাকা লেভেলে ট্রেড করছে। তো এবার যদি আমরা আরও নিচে যাই, তো ব্যালেন্স শিটের দিক থেকেও দেখি, যদি দেখুন রিজার্ভ আস্তে আস্তে ব্যাংকের বাড়ছে। 2024-এ 1699 কোটি টাকা, 2023-এ 1479 কোটি টাকা, 2022-এ 1399 কোটি টাকা, এখন 1821 কোটি টাকার রিজার্ভ। আর যেটা সবথেকে বড় ব্যাপার, CWIP মানে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস 135 কোটি টাকা কিন্তু বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ ওপেন হচ্ছে, সেই জন্য এই জায়গাটাই এই 135 কোটি টাকাতে ক্যাপিটাল ওয়ার্কিং প্রগ্রেসের মধ্যে আছে। ফিক্সড অ্যাসেট 156 কোটি টাকা, যেটা 2023-এ 163 কোটি টাকাতে ছিল, হায়েস্ট ছিল, সেখান থেকে একটু কমে আবার রিভাইভ করছে। তো টোটাল অ্যাসেট ব্যাংকের কাছে 15,614 কোটি টাকা। এবার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রোমোটারের কাছে অনলি 22.43% আছে, মোটামুটি এটাই রেখেছে ডিসেম্বরের 2022 থেকে 23-22-এর কাছাকাছি। FII যেখানে ডিসেম্বরে 2.61 ছিল, এখানে কিন্তু ম্যাক্সিমাম 2024-এর ডিসেম্বরের পর থেকে কিন্তু দেখুন সেপ্টেম্বরে 2024-এর 3.50, তারপরে কিন্তু 4.80, প্রায় 4.67 FII এর হোল্ডিং আছে। DI এর হোল্ডিং আছে 6.62, আর পাবলিকের কাছে 66% আছে। এইটা কিছু কিছু পাবলিক, এটা পাবলিকের মধ্যে ঢুকে আছে, যেমন রেসপন্সিবিলিটি পার্টিসিপেশন মরিশাস 3.58, এগুলো কিন্তু সব স্ট্রং হ্যান্ড। গাজা ক্যাপিটাল ফান্ড, ইভোলেন্স ইন্ডিয়া ফান্ড, এখানে টিচার্স অ্যাসোসিয়েশন অফ অ্যানুইটি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, এগুলো সব স্ট্রং হ্যান্ড। তো এখানে যদি আমরা যোগ করি 3.58 প্লাস 3.46, 3.46 প্লাস 3.45 প্লাস 3.30 প্লাস 3.27 প্লাস 2.82 প্লাস 1.09 প্লাস 1.01, মানে এখানে 21.98, মানে 22, যেখানে 66-র মধ্যে 22, মানে অলমোস্ট 66 থেকে 22 বাদ দিলে বাদ বাকি টাকা পাবলিকের কাছে আছে, কিন্তু 22%, 66%-এর মধ্যে 22% কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে। তার মানে স্ট্রং হ্যান্ডে 22% আছে, FI আছে 5%, আর এদিকে DI 7%, আর প্রোমোটারের কাছে 23%, মানে 57% স্ট্রং হ্যান্ডে আছে, আর বাদ বাকি 43% উইক হ্যান্ডে আছে। এবার যদি আমরা টেকনিক্যালি দেখি, যে স্টকটা কিন্তু একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে নিচে থেকে, যে কারণে আমি আপনাদের সামনে এই জন্যেই এই স্টকটাকে আমি আলোচনায় রাখছি। তো আমি এই চ্যানেলে জেনারেলি মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট নিয়ে আলোচনা করি, তো আগেও অনেকবার করেছি এডুকেশন পারপাস, তো সেগুলো আপনারা দেখতে পারেন। তো এই স্টকটা যখন আলোচনা করছি, আমরা নিশ্চয়ই 6 মাস বা 1 বছর পরে রিভিউ করব, যে যেখানে আলোচনা করেছিলাম, যেখানে প্রাইস ছিল, আগামী 6 মাস বা 1 বছরে কি হতে চলেছে। তো এখানে দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, যে এখানে যদি আমরা দেখি, এখানে একটা বড় কাপ তৈরি হয়েছে,
তারপরে এখানে একটা হ্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা অলমোস্ট ব্রেকআউট করার মুখে আছে। তো জেনারেলি কি হয়, যখন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়, তো যেটা ডেপথ করে, যেটাই যতটা ডেপথ করে এইটাই আবার ওপরে টার্গেট হয়ে যায়। তো মিনিমাম টার্গেট আমার মনে হয় যে স্টকটা এখান থেকে যখন বাড়তে লেগেছে, এখান থেকে যদি ব্রেকআউট দিয়ে ওপরে অলরেডি উঠতে লেগেছে, তো এইখানে কারেন্টলি আজকে 1.5% মতো নেগেটিভ ছিল। তো প্রায় 37.82 মানে 38%-এর গেন এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে 210 টাকা ইমিডিয়েট টার্গেট। আর যদি আগের মতো আবার প্রফিটে ফেরে, তাহলে যেটা আমাদের আগের ব্যাংকটা টপ করেছিল, সূর্যোদয় ব্যাংক, যেখানে আপনার এখানে প্রায় 296 টাকার কাছে টপ করেছিল। তো যদি আমরা এখান থেকে কিনে একদম টপে গিয়ে বিক্রি করতে পারি, তো প্রায় 94%-এর গেন আসছে। তো এটা কোনো টেকনিক্যাল টার্গেট এখন নয়, টেকনিক্যাল টার্গেট আপাতত 152 টাকা থেকে 210 টাকা, মানে 38%-এর একটা গেন আছে। তো আমার মনে হয় যেহেতু স্টকটার ফান্ডামেন্টাল আস্তে আস্তে রিভাইভ করছে এবং স্টকটাতে টেকনিক্যাল প্যাটার্ন তৈরি হয়েছে, তো এখানে মোটামুটি 38%-এর রিটার্ন আসার একদম চান্সেস আছে। তো আমি বারবারই বলে থাকি যে এই চ্যানেলে আমি কোনো স্টক নিয়ে টিপস দিই না, আমি জাস্ট এডুকেশন পারপাসে আলোচনা করি। তো আপনারা প্লিজ নিজে রিসার্চ করবেন, এবং আপনার যদি কোনো রিসার্চ অ্যানালিস্ট থাকে বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকে, তো তার সাথে আলোচনা করেই স্টকে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।